আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি রূপকার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জমি দিয়ে সাহায্য করেছেন, স্যার সলিমুল্লাহ। এই লোকটিকে চিনা তো দূরের কথা, বর্তমান সময়ের শিক্ষার্থীরা এর নামই জানেন। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সাথে সাথে আমাদেরকে এসব ইতিহাস জানতে হবে, কারণ আমাদের বাংলাদেশ হিসাবে এদেশকে প্রতিষ্ঠা করানোর পিছনে যাদের মুখ্য ভূমিকা ছিল, যেমন শেরে বাংলায় ফজলুল হক, নবাব স্যার সলিমুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ খান হোসানি, এই ধরনের লোকদের ইতিহাস আমাদেরকে জানতে হবে। স্পেশালি যারা ভবিষ্যৎ প্রজন্ম আসছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে জানতে হবে, কারণ তারাই কিন্তু বাংলাদেশের দেশের যে শিক্ষার যে শিকড় তারাই কিন্তু বহন করে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একজন সেরা ব্যক্তি নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো, বিশেষ করে যারা শিক্ষার্থী, যারা ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা বর্তমান রানিং শিক্ষার্থী, তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। তো আমার সাথে থাকুন। নবাব স্যার সলিমুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট, এই তিনটি বড় বড় বাংলাদেশের প্রতিষ্ঠানকে প্রায় 600 একর জমি দান করেছিলেন এই প্রতিষ্ঠানগুলো হওয়ার জন্য, তৈরি করার জন্য। এটা আমাদের বর্তমান শিক্ষার্থীরা অনেকে জানে না। যার দান করা জমির উপরে, 600 একর জমির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজের মতো একটা নাম করা প্রতিষ্ঠান, বুয়েটের মতো একটা নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখজনক হলেও সত্যি যে এসব প্রতিষ্ঠানে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বা অন্যান্য বিখ্যাত ব্যক্তির যখন মৃত্যুবার্ষিকী বা জন্মদিন পালিত হয়, তখন খুব আয়োজনের সাথে ছাত্রছাত্রীরা পালিত করে। কিন্তু যার দান করা জমির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হইল, ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো, এমনকি বুয়েট প্রতিষ্ঠিত হলো 600 একর জমি দান করার কারণে, সেই নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে মানুষ জানেই না। এমনকি দুঃখজনক হলেও সত্যি যে তার কোনো প্রকার কোনো জন্মদিন, তার কোনো মৃত্যুবার্ষিকী, তাকে নিয়ে কোনো স্মরণ সভা, কোনো কিছুই কখনো কোনো প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, মেডিকেল কোথাও কিন্তু এই ছাত্রছাত্রীরা কিন্তু পালন করতে দেখা যায় না। কারণ তারা তো ইতিহাস জানে না যে আসলে তার দান করা জমির উপরে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা কম বেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা শুরু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ব্রিটিশদের সাথে ব্যবহার করেছিলেন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা না হয়। সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন, মূর্খদের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। চিন্তা করেন যে বিষয়টি কত বড় একটি দুঃখজনক ঘটনা বাঙালিদের জন্য, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি হিসাবে স্বীকৃতি দিয়েছি, কিন্তু তিনি বলছেন যে মূর্খদের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেছেন এই ধরনের কথা যে তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না, মানে বাঙালি ঠিকমতো কথাই বলতে জানে না, তাদের জন্য আবার কিসের বিশ্ববিদ্যালয়। মানে তিনি এই ধরনের কথা বলেছিলেন আর কি। অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এই কথাটি অর্থ আপনারা চিন্তা করেন। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসব, আরও অন্যান্য আয়োজন ধুমধামের সাথে পালন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলে, এমনকি বুয়েটে। তো যিনি বাঙালিদেরকে ইতিহাস সাক্ষী যা বারবার কটাক্ষ করেছেন বিভিন্নভাবে, তাকে নিয়ে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, তার স্মরণ সভা বাঙালি ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা কখনো ভুলে না। অথচ যিনি স্যার সলিমুল্লাহ, যিনি বাংলাদেশি মানুষের কথা চিন্তা করে, বাঙালি শিক্ষার্থীদের কথা চিন্তা করে এত বড় এটি দান করে গেলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, তার মৃত্যুবার্ষিকী, তার স্মরণ সভা বলতে কিছুই নাই তাদের কাছে। এই হলো আমাদের দেশের মানুষের
বর্তমান চিন্তাধারা। আমরা জাতিগতভাবে কতটা অকৃতজ্ঞ জাতি হলে আমরা প্রাপ্য সম্মান যা পাওয়া উচিত ছিল তাকে সম্মান না দিয়ে আসলে প্রাপ্য সম্মান যা পাওয়া প্রাপ্য সম্মান অন্য কাউকে আমরা দিয়ে যাচ্ছি। তো আমাদের ইতিহাস ভালোভাবে জানতে হবে। আমরা বাংলাদেশের ৭১-এর ইতিহাস যেমন আমাদেরকে শেখানো হয়, সেরকম বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যেসব রূপকার, বাংলাদেশের আসলে যারা সরাসরি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন, এই ধরনের মানুষদের ইতিহাস জানতে হবে, সঠিক ইতিহাস জেনে তাদেরকে অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। পৃথিবীতে যত জাতি আছে, অন্যান্য দেশের কথা আপনি যদি খেয়াল করেন বা দেখেন, তারা কিন্তু সত্যিকার অর্থেই যারা তাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সত্যিকার অর্থেই যারা তাদের জানমাল দিয়ে সাহায্য করেছে, তারা কিন্তু তাদেরকে স্মরণ করতে কখনো ভুলে না। কিন্তু আমরা আসলে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসলে যার দরকার ছিল এই প্রাপ্য সম্মানটা পাওয়ার, তাকে না দিয়ে আমরা তার আসলে অন্য কাউকে বসিয়ে ফেলছি এবং তাকে আমরা যথেষ্ট পরিমাণ অবহেলা করতে দিয়ে আমরা আমাদের সঠিক ইতিহাস আমরা ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমরা তুলে ধরতে পারছি না। তো আরেকটি বিষয় এখানে আমি বলে রাখি যে এই ভিডিওর মাধ্যমে আমি কখনোই আমার উদ্দেশ্য এটা ছিল না যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোভাবে ছোট করছি। আসলে তিনি বিশ্বকবি, তিনি কবিদের রাজা, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে, সবই ঠিক আছে। কিন্তু আমার কোনো ইন্টেনশন নাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করার। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করে, নিজেও একজন রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত, তার লেখা আমার খুব পছন্দ এবং আমি তার অনেক ব্যক্তি সাহিত্য পড়েছি। তো আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে খুবই পছন্দ করি এবং তিনি আমার প্রিয় একজন কবি। কিন্তু আমার এই ভিডিওটির উদ্দেশ্য একটাই ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য মেডিকেল বা প্রতিষ্ঠার পিছনে তিনি অন্যতম একজন মুখ্য ভূমিকা পালন করেছেন নবাব শাহ সলিমুল্লাহ। তাকে নিয়ে আমরা তার ইতিহাসে আমরা জানি না, আমাদের ছাত্ররা তার সম্পর্কে আমি কোনোদিন শুনে দেখি তিনি একজন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি বলা যায় যে বিপ্লব তিনি কিন্তু এনেছিলেন এভাবেই। তার উদার মন মানসিকতা এবং উদারের কারণে আজকে বাংলাদেশে এত মানুষ, এত ছাত্র ছাত্রী শিক্ষার আলো দেখতে পাচ্ছে। তো আমার টার্গেট ছিল যে নবাব শাহ সলিমুল্লাহকে একটু হলেও ছাত্রদের চোখ তুলে দেওয়া, যে আসলে তাকে নিয়ে একটু অধ্যয়ন করে, তাকে নিয়ে লেখাপড়া করে, তাদের সম্মানের জায়গাতে বসা, যেগুলো অন্যান্য সেলিব্রেশনগুলো করা হয় অন্যান্য কবিদেরকে নিয়ে, সেগুলো যেন নবাব শাহ সলিমুল্লাহকে যেন তার মৃত্যুবার্ষিকী, তার জন্মবার্ষিকী বা তার সভা, এগুলো যেন এগুলো থেকে যেন তিনি বঞ্চিত না হন, তাকে অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। এবং তিনি আমাদের কাছে একজন মহান ব্যক্তি এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম একজন মহান রূপবান হিসাবে আমাদের কাছে থাকবে। আসসালামু আলাইকুম।